স্বাগত নিউজ 24 সন্ধ্যা ৭টার সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তাবাসসুম আহমেদ এবং আমি সঞ্জিদা ইসলাম। মার্কিন সামরিক বাহিনীর সবশেষ ফ্লাইটও আফগানিস্তান ত্যাগ করেছে। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটল ২০ বছরের আফগান যুদ্ধের। ওয়াশিংটনের সৈন্যদের বিদায়ের সাথে সাথে ফাঁকা গুলি ছুঁড়ে বিজয় উদযাপন করেছে তালেবান। নিয়ন্ত্রণে নিয়েছে কাবুল বিমানবন্দর। সেই সাথে আফগানকে পূর্ণ স্বাধীন বলে ঘোষণা করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে তারা। গঠন করতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। তবে অনিশ্চয়তা মাথায় নিয়েই দিন কাটছে আফগানদের। আর আফগানদের মানবাধিকার রক্ষায় প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এদিকে কাতারের দোহায় তালেবান শীর্ষ নেতাদের সাথে ভারতীয় কূটনীতিকদের খবর দিয়েছে গণমাধ্যম। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। কথা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সময়সীমার মধ্যেই আফগান থেকে সেনাদের সরিয়ে নিলেন। সোমবার রাতের আধারে বিমানবন্দর ত্যাগ করে মার্কিন সেনারা। সবার শেষে দেশ ছাড়েন মার্কিন স্থলবাহিনীর কমান্ডার ও ওয়াশিংটনের রাষ্ট্রদূত। আফগানিস্তানে অবসান ঘটে ২০ বছরের মার্কিন শাসনের। এরপরই বিজয়ের আনন্দে মেতেছে তালেবান। ফাঁকা গুলি আর আতশবাজি ছুড়ে বিজয় উদযাপন করছে তারা। কাবুলের বিমানবন্দরের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। দিনটিকে পূর্ণ স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে তারা। তবে কাবুল ছাড়ার আগে ৭৩টি বিমান অকেজো করে রেখেছে মার্কিন বাহিনী। ইউএস সেন্ট্রাল কমান্ডারের প্রধান মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকঞ্জি কাবুল থেকে আফগান ও মার্কিনীদের শেষ দলকে সরিয়ে নেওয়ার পর সোমবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে মার্কিন সৈন্য প্রত্যাহারের কথা ঘোষণা করেন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সর্বশেষ বিমান কাবুল ছেড়ে গেলেও এখনো প্রায় ১০০ মার্কিনী আফগানে রয়ে গেছেন, যারা দেশটিতে থেকে যাওয়া মার্কিনীদের সরিয়ে নিতে শেষ মুহূর্ত পর্যন্ত সহায়তা অব্যাহত রাখবে। আমাদের সৈন্যরা আফগানিস্তান ত্যাগ করেছে। এরই সাথে আফগানের সাথে নতুন একটি কূটনৈতিক মিশন শুরু হবে। মার্কিন সেনা কাবুল ছাড়ার দিনই আফগান নাগরিকদের সুরক্ষা নিয়ে ১৩টি রাষ্ট্রের সমর্থনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে প্রস্তাব। চীন ও রাশিয়া ভোটাভুটিতে অংশ না নিলেও প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট পড়েনি। এদিকে ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানে নতুন একটি মন্ত্রিসভা গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে তালেবান। সরকার গঠনে বিভিন্ন জাতিগোষ্ঠী এবং রাজনৈতিক দল ইসলামী আমিরাতের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। এদিকে তালেবান কাবুলের ক্ষমতা গ্রহণের বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখনো স্বাভাবিক হয়নি কাবুল পরিস্থিতি। মাসুদ রানা, নিউজ 24। এদিকে আজ রাতে দেশে আসছেন আফগানিস্তানে আটকে পড়া ৬ জন বাংলাদেশি। কাতারের রাজধানী দোহা থেকে তারা ঢাকার পথে রওনা হচ্ছেন। এমিরেটস এয়ারের একটি ফ্লাইটে কাতার থেকে দুবাই হয়ে রাত ১১টা ২০ তাদের ঢাকায় নামার কথা রয়েছে। এই ৬ জন বাংলাদেশি আফগানিস্তানের টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তারা কাবুল থেকে দোহায় ফিরে মার্কিন সামরিক ঘাঁটিতে ছিলেন। যে ৬ জন বাংলাদেশি ফিরছেন তারা হলেন রাজীব বিন ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর, মোহাম্মদ মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন। এবার অন্যান্য খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এখনো সক্রিয়। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র এখনো সেই শক্তিকে মদত দিচ্ছে। এদের বিষয়ে সাবধান থাকতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি। ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়ের রিপোর্ট। শোকের মাস আগস্টের শেষ দিনে বরাবরের মতো এবারও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এতে যুক্ত হন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতেই 15ই আগস্টের হত্যাকাণ্ড ঘটায় ঘাতকেরা। এখনও যুদ্ধাপরাধী, পরাজিত শক্তি এবং 15 আগস্টের খুনি, ফাঁসি যাদের হয়েছে তারা তো বটেই, কিন্তু তাদের যেমন ছেলে পেলে যারা এবং যুদ্ধাপরাধী যাদের ফাঁসি হয়েছে তাদেরও ছেলে পেলে বা দোসর যারা বংশধর, তারা কিন্তু এখনও বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এবং এরা মদত পায় যে সকল আন্তর্জাতিক শক্তি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল, তাদের কিছু কিছু এদেরকে মদত দিয়ে থাকে।
যে ব্যাপারে জাতিকে সতর্ক থাকতে হবে। শেখ হাসিনা বলেন, এই হত্যাকাণ্ডে খন্দকার মুশতাকের শক্তির উৎস ছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমানই ছিল মূল শক্তির উৎস এবং সেই বেইমানিটা করেছিল। অথচ জিয়া ছিল একটা মেজর। স্বাধীনতার পর মাত্র 3 বছরের মধ্যে মেজর থেকে তাকে প্রমোশন দিয়ে মেজর জেনারেল করা হয়েছিল। এটাও তাদের ভোলা উচিত না যে বঙ্গবন্ধু শেখ মুজিবের বদৌলতেই কিন্তু জিয়াউর রহমান মেজর থেকে মেজর জেনারেল হয়েছিল। জাতির জনকের আদর্শে নিজেদের গড়ে তুলে দেশ সেবায় নিয়োজিত হতে ছাত্রলীগের নেতাকর্মীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের মানুষের অকৃত্রিম বন্ধু। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রতি ভালোবাসা এবং সমর্থনের জন্য এদেশের মানুষ তার কাছে কৃতজ্ঞ থাকবে। প্রয়াত এই নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রণব মুখার্জি লিগ্যাসি ফাউন্ডেশন আয়োজিত স্মরণ সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে একথা বলেন শেখ হাসিনা। had deep love for Bangladesh. His contribution to our great liberation war would never be forgotten. As a young MP, he took bold initiative for our support and tabled a motion in Rajya Sabha in June 1971 for the recognition of Bangladesh. The death of Sri Pranab Mukherjee has created a vacuum in the intellectual as well as in the political arena of the subcontinent. He would remain as an inspiration for coming generation of our region. সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মুজিনার প্রোটোকল কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটার কর্মী মাহবুব তনয় হত্যা মামলার চাকুরিচ্যুত মেজর জিয়া সহ 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে 2 জনকে। আদালত পর্যবেক্ষণে বলেন, সমকামীদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে কাজ করার জন্যই তাদেরকে হত্যা করা হয়। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ছিল তাদের অন্যতম এক উদ্দেশ্য। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের প্রতিবেদনে। নির্ধারিত তারিখ অনুযায়ী মঙ্গলবার সকালে বিচারিক আদালতে হাজির করা হয় জুলহাস তনয় হত্যা মামলার 4 আসামিকে। জোরদার করা হয় আদালতের নিরাপত্তা ব্যবস্থা। আসামিদের আদালতে উপস্থিত করা হলে হাতে হাতকড়া থাকায় পুলিশের সঙ্গে নিজেদের মানবাধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে বলে দাবি করেন 4 আসামি। পরে বেলা 12টার দিকে রায় ঘোষণা করেন বিচারক মুজিবুর রহমান। সংক্ষিপ্ত আদেশে আদালত বলেন, সন্ত্রাস দমন আইনের মামলায় রাষ্ট্রপক্ষ সুস্পষ্টভাবে জুলহাস তনয় হত্যার অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন। বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই এই হত্যাকাণ্ড ঘটায় জঙ্গিরা। মূল হত্যাকারী সহ অত্র মামলার অভিযুক্ত আসামিদের অভিন্ন উদ্দেশ্য ছিল জননিরাপত্তা বিপন্ন করার জন্য আতঙ্ক সৃষ্টির মাধ্যমে মতামত প্রকাশ ও স্বাধীন কর্মকাণ্ড হতে বিরত রাখতে বাধ্য করার জন্য জুলহাস মান্নান ও খন্দকার মাহবুব রাব্বি তন্ময়কে তারা হত্যা করেছে। আদালত লিখিত পর্যবেক্ষণে বলেন, আসামিরা সবাই নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের সদস্য। আসামিরা সব নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সদস্য এবং সমকামীদের নিয়ে র্যালি করা সহ সমকামীদের সমাজ প্রতিষ্ঠার দায়ে ভিকটিম জুলহাস মান্নান ও খন্দকার মাহবুব রাব্বি তন্ময়কে তারা হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করে। রায়ে সংক্ষুব্ধ হয়ে আসামি পক্ষের আইনজীবী বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা। এই মামলায় যাদেরকে ফাঁসি দিয়েছে এই আসামিদের এই মামলার বিষয়ে কোনো প্রকার সম্পৃক্ততা নেই। এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা ন্যায় বিচার পাইনি, আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। 2016 সালের 25 এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে জুলহাস মান্নান ও মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস আজ এই আদেশ দেন। তদন্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত পরিমণি জামিনে থাকবেন। অভিনেত্রী ও শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে আদালত এই জামিন মঞ্জুর করেছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা এখন পরিমণি। তবে সিনেমা করেই নয়, মাদক মামলায় গ্রেপ্তারের পর থেকে গেল 26 দিন ধরেই তার নাম খবরের শিরোনামে। তার বাসায় বিদেশি মদ ও নিষিদ্ধ মাদক রাখার ঘটনায় এখন তদন্তাধীন।
কিন্তু 3 দফায় 7 দিন রিমান্ডে নেয় এ নিয়ে নতুন করে শুরু হয় আলোচনা। সবশেষ তার জামিন আবেদন শুনানির জন্য 13 সেপ্টেম্বর দিন ধার্য করায় হস্তক্ষেপ করেন হাইকোর্ট। নির্দেশনা মোতাবেক পূর্ব নির্ধারিত সময়ের আগেই জামিন শুনানি করে পরিমণিকে জামিন দিলেন ঢাকা মহানগর দায়রা জজ। জামিন দেওয়ার এখতিয়ার আদালতের। আমরা রাষ্ট্রপক্ষের থেকে এই মামলা আমরা অপোজ করেছি। এখন দুই পক্ষের বক্তব্য শুনেই আদালত যেটা ভালো মনে করেছে তাকে জামিন দিয়েছে। যেহেতু সে একজন চিত্রনায়িকা, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, অনেক পরিচিতদের সাথে তার চুক্তি হয়েছে, এই যে তার সিনেমাগুলিতে এগুলো কন্টিনিউ করতে হবে, এই জন্যই তাকে এই গ্রাউন্ডেই আমি মনে করি যে এই গ্রাউন্ডেই তাকে জামিন দেওয়া হয়েছে। এ রায়ে সন্তোষ প্রকাশ করেন পরিমণির আইনজীবীরা। পরিমণির বিরুদ্ধে আজকের যে মামলা সেটা শুধু মাদক নয়, তার বিরুদ্ধে এলএসডি এবং আইসের অভিযোগও আনা হয়েছে। এই ধরনের একটি মামলায় আমরা অত্যন্ত সতর্কতার সাথে হাইকোর্ট এবং নিম্ন আদালতে আমাদের আইনি পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছে এবং সেই কারণে আজকে জামিন লাভ হয়েছে। আপাতত তার মুক্তিতে আর কোনো বাধা নেই। গেল 4 আগস্ট বিকেল 4টার পরপরই বনানীর 12 নম্বর রোডে পরিমণির বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ ও মদের বোতল সহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। মা বাবার বিচ্ছেদ হয়ে গেলেও 2 সন্তানের সঠিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য আগামী 15 দিন আলোচিত পরিবারটিকে এক করে দিলেন আদালত। জাপানি মা নাকানো এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত বাবা শরীফ ইমরানকে তাদের 2 কন্যা শিশুকে নিয়ে নির্ধারিত একটি বাড়িতে আগামী 15 দিন থাকার এমন নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মাহমুদুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। জাপানি নাগরিক এরিকো ও বাংলাদেশি নাগরিক শরীফ ইমরান দম্পতির 2 কন্যা সন্তানদের নিয়ে অভিভাবকত্বের লড়াই গড়িয়েছে আদালতে। এরই মধ্যে সন্তানদের নিজ দেশে ফেরাতে সুদূর জাপান থেকে এসে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন জাপানি মা এরিকো। মঙ্গলবার এ বিষয়ে শুনানি নিয়ে আগামী 15 দিনের জন্য পরিবারটিকে এক করে দিলেন আদালত। বিচারপতি খুবই বুদ্ধি খাটিয়ে উনি বলেছেন যে তোমরা একসাথে থেকে আলাপ করে দেখো কি হয়, এবং তিনি সেটার জন্য 2 সপ্তাহ দিয়েছেন এবং এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন যেন সেখানে বাসার মধ্যে কোনো গন্ডগোল না। এই সময়ের মাঝে নিজেদের পারিবারিক সমস্যার সমাধান না হলে পরবর্তী নির্দেশনা দেবেন সর্বোচ্চ আদালত। একই ছাদের নিচে মা বাবা থাকবে যাতে বাচ্চাদের মনে একটা স্টেবিলিটি আসে, কারণ বাচ্চাদের কাছে মা বাবা কিন্তু দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা একটা দূরত্ব হয়ে গেছে। এই দূরত্বটা কমানোর জন্যই কিন্তু এটা আমার প্রস্তাব ছিল। আদালত তার শুনানিতে বলেন কিসে এই 2 শিশুর কল্যাণ হবে সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই অভিভাবকত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আদালত। তাদের যে শিশু কন্যা সন্তানরা আছেন তারা অপেক্ষাকৃত ভালো এনভায়রনমেন্ট পাবে, মানসিকভাবে স্বস্তি বোধ করবেন। মাতৃত্বের টানে সন্তানদের ফিরে পেতে গত 19 আগস্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন জাপানি নাগরিক মা এরিকো। আগামী 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এ বিষয়ে পরবর্তী শুনানি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এশিয়ার নোবেল খ্যাত রামন ম্যাগসেসে 2021 পুরস্কার পেয়েছেন আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদরী। রামন ম্যাগসেসের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। এদিন কমিটির পক্ষ থেকে জানানো হয় লাখো মানুষের উপকারে টিকার উন্নয়নে ডক্টর ফেরদৌসী কাদরীর নিবেদিত ভূমিকার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। প্রতি বছর রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড এশিয়ার বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনকে স্ব ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বের জন্য প্রদান করা হয়। এবছর বাংলাদেশের আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদরীর নাম রামন ম্যাগসেসে 2021 পুরস্কার প্রাপ্তদের তালিকায়। বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর 12টার দিকে ফিলিপাইন থেকে রামন ম্যাগসেসে পুরস্কার ঘোষণা করা হয়। জানানো হয় লাখো মানুষের উপকারে টিকার উন্নয়নে নিবেদিত ভূমিকার জন্য ডক্টর ফেরদৌসী কাদরীকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, ইমিউনোলজি, টিকার উন্নয়ন ও ক্লিনিক্যাল ট্রায়ালের উপর ডক্টর ফেরদৌসীর অবদান আছে উল্লেখ করে রামন ম্যাগসেসের অফিসিয়াল ওয়েবসাইটে আরও জানানো হয়েছে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা
পরীক্ষা ও চিকিৎসার কম সুযোগ সুবিধার কারণে এশিয়া ও আফ্রিকার দেশগুলোর প্রধান রোগ কলেরা ও টাইফয়েড। ডক্টর ফেরদৌসী রোগ দুটি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফেরদৌসী কাজে এ পুরস্কার জন্মভূমি বাংলাদেশ এবং তার প্রতিষ্ঠান ICDDRB-কে উৎসর্গ করেন। তিনি বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন 1980-এর দশকে। যুক্তরাজ্যের লিভারপুল ইউনিভার্সিটি থেকে ডক্টরেট শেষে দেশে ফিরে আসেন। 1988 সালে যোগ দেন ICDDRB-তে। ফাতেমা কাউসার, নিউজ 24। এবারে করোনা আপডেট। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 86 জনের মৃত্যু হয়েছে। নতুন করে 3,357 জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,618 জন। এর মধ্যে মোট মারা গেছেন 26,195 জন। 24 ঘন্টায় নতুন সুস্থ হওয়া 4,102 জন সহ মোট 14,25,985 জন সুস্থ হয়েছেন। একদিনে 28,097টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 11.95%। ভ্যাকসিন পেতে হাজারো মানুষের ভিড় এখনো। সকাল থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমেনি সাধারণ মানুষের। কেন্দ্র কর্তৃপক্ষ বলছেন SMS না পেয়ে কেন্দ্রে আসায় সৃষ্টি হচ্ছে জটলা। ফলে বাড়ছে সংক্রমণের ঝুঁকিও। তবে রেজিস্ট্রেশনের তুলনায় ভ্যাকসিন প্রয়োগ করতে না পারার দায়ও এড়ানো যাচ্ছে না। রুশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সময় দুপুর 1টা। এই দীর্ঘ লাইন বলে দিচ্ছে ভেতরে চলছে ভ্যাকসিন কার্যক্রম। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকায় নিজেদের ভোগান্তির কথা জানায় সাধারণ মানুষ। সকাল 8টা থেকে 1টা পর্যন্ত দাঁড়িয়ে আছি, তারপরে এখন ঢুকতে পারছি না। সকাল 7:30 বাজে আসি, নামছি এখানে সিরিয়াল দিচ্ছি, এই যে মাথায় ঘুরি এখানে আবার ওই জায়গায় আসছি। নাস্তা না খেয়ে আসছি, মাত্র খেলাম, কোনো লাইনই পাচ্ছি না। লাইন ছাড়াও ঢুকে পড়ে, এইগুলি তো আর আমরা কিছু বলতে পারি না। ঢাকার বেশিরভাগ কেন্দ্রের অবস্থা এমনই। বড় কেন্দ্রগুলোর টিকার অপেক্ষমান তালিকা যেন আর শেষ হচ্ছে না। সারা দেশে 3,76,15,158 জনের নিবন্ধনের বিপরীতে এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ 1,82,00,000 বেশি আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 78 লাখের উপরে। কেন্দ্র কর্তৃপক্ষ বলছে তাদের চ্যালেঞ্জ মোকাবেলার কথা। অনেক সময় 4টা-5টা বেড়ে যাচ্ছে, কারণ একটা ফাইল খুলে 14 জনকে দিতে হয়, সেক্ষেত্রে অনেকক্ষণ ওয়েটও করতে হয় আমাদেরকে। তো আমরা সব মিলে কিন্তু কোভিড ওয়ার্ড, ভ্যাকসিনেশন কাজ সবই একসাথে চালিয়ে যাচ্ছি। আমরা মেসেজের সংখ্যা অনেক বাড়িয়ে দিচ্ছি, কিন্তু তারপরেও কিছু লোক আসে যে মেসেজ ছাড়া এসে হাসপাতালে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। প্রতিটি কেন্দ্রে বুথ সংখ্যা বাড়ানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হলেও জনবল সংকটে আটকে আছে সিংহভাগ হাসপাতালের দ্রুত সময়ে টিকা প্রয়োগ প্রক্রিয়া। রুশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশে 10,000 ছাড়িয়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে 266 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে 220 জনই ঢাকার বাসিন্দা। চিকিৎসকরা বলছেন প্রতিনিয়ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর তালিকায় উত্তরের চাইতে বেশি দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। কীটতত্ত্ববিদরা বলছেন সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়তেই থাকবে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছরের শুরুতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ছিল 32 জন। ফেব্রুয়ারি থেকে মে অবধি সেই সংখ্যা 50-এর ঘরে থাকলেও বৃষ্টি মৌসুম শুরু হওয়ার পর থেকে 1 জুলাই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হন প্রায় 2,200 মানুষ। আগস্টে আগের সব রেকর্ড ভেঙে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়ায় 7,432 জনে। তার মধ্যে 42 জন মারা যায় বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু চিকিৎসার জন্য আলোচিত রাজধানীর হলি ফ্যামিলিতে হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছেন অন্তত 85 জন মানুষ, তার মধ্যে দ্বিগুণের বেশি শিশু। চিকিৎসকরা বলছেন এবার ডেঙ্গু আক্রান্তদের দ্রুত রক্তশূন্যতা দেখা দিচ্ছে। ডেঙ্গু রোগী কিন্তু কমতেছে না, আস্তে আস্তে বাড়তেছেই মনে হচ্ছে। 3টা প্রেজেন্টেশন থাকে, একটা ক্লাসিক্যাল, একটা হেমোরেজিক আর একটা শক। তো এই 3তে আমরা যেটা পাচ্ছি, প্লেটলেটটা খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছে। এই প্লেটলেটটা কিন্তু খুব অ্যালার্মিং। কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলছেন মশক নিধন কার্যক্রম ভালোভাবে পরিচালিত না হয় এখনো ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব কমেনি, ফলে রোগীর চাপ থাকবে আরও 2 সপ্তাহ। আগামী 15 দিন পর্যন্ত ডেঙ্গু খুব বেশি কমে আসবে বলে আমাদের প্রেডিকশন মডেল বলছে না।
সিটি কর্পোরেশনের যে মশক নিধন কার্যক্রম, জনগণ এর মশা নিধন কার্যক্রম, এই সবগুলো প্রক্রিয়াই সমন্বিতভাবে একসাথে চলমান থাকতে হবে। যদি আমরা এটিকে চলমান না রাখি তাহলে ডেঙ্গু আরও বেড়েও যেতে পারে। জ্বর দেখা দিলে দ্রুত রক্ত পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। কোনো রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে কাউকে রাস্তা ফুটপাত দখল করতে দেওয়া হবে না। তবে প্রতি শুক্র ও শনিবার হকারদের জন্য উন্মুক্ত স্থানে ব্যবসা করার সুযোগ সৃষ্টি করা হচ্ছে। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধুর 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কর্মহীন দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অপরিকল্পিত ঢাকাকে সুস্থ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা কঠিন কিছু নয় বলে মন্তব্য করেন তিনি। পদ্মা সেতুর পিলারে কয়েকবার ধাক্কা দেওয়ার পর এবার সেতুর স্প্যানে আঘাত লেগেছে ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডের। মঙ্গলবার সকালে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়া থেকে সেতুর নিচ দিয়ে পাটুরিয়া যাওয়ার সময় এই ধাক্কা লাগে। তবে তেমন কোনো ক্ষতি হয়নি। ঘটনার খবরে ঘটনাস্থলে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, কোনো ঘটনাই ছোট করে দেখার সুযোগ নেই। সেতু ইসলাম ও আলী তালুকদারকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম। পদ্মা সেতু এলাকায় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে ফেরিটি পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে চলাচলের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে রওনা হয়েছিল। সেতুর 2 ও 3 নম্বর পিলারের মাঝে ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডে ধাক্কা লাগে। এই ঘটনার ভিডিও গণমাধ্যমে প্রচার হলে শুরু হয় আলোচনা সমালোচনা। মাস্তুলের আঘাতের খবর দেয়া হলেও পরে দেখা যায় মাস্তুল নয়, ক্ষতি হয়েছে ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডের। এ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখোমুখি হন ফেরির মাস্টার। এটা লাগে না, এটা অনেক ডিস্টেন্স আছে, মানে গ্যাপ আছে, যার কারণে এটা সমস্যা হয়। কিন্তু তারপরে আমি মনে করছি যে এটা নামানো প্রয়োজন, জাস্ট নামাই ফেলছি। দুর্ঘটনার খবর পেয়ে পদ্মা পাড়ে ছুটে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। ঘাটে ভেড়ানো পদ্মা সেতুতে আঘাত দেয়া ফেরিটি পর্যবেক্ষণ করেন। পরে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, দৃশ্যমান কোনো ক্ষতি না হলেও কেন এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হবে। কোনো ঘটনায় ছোট করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। যেভাবে নির্মাণ করা হয়েছে, যে ডিজাইনের সেতু, তাতে সেতুর কোনো ক্ষতি হওয়ার কারণ নেই। কোনো আঘাতের চিহ্ন পাননি বা কোনো প্রকারের ইম্প্যাক্টের চিহ্ন খুঁজে পাননি। কাজেই এটা আমি পূর্ণাঙ্গ তদন্তের জন্য নির্দেশনা দিচ্ছি। সচিবালয়ের নৌ পরিবহন প্রতিমন্ত্রীও বলেন, এটা গভীরভাবে তদন্ত করতে হবে এবং অবশ্যই উদ্ঘাটন করতে হবে। আমরা নিজেদেরকে মানে অপরাধী ভাবছি। কত আগে যখন আমি আপনাদের সঙ্গে কথা বলেছি, এখন তো মনে হচ্ছে যে পদ্মা সেতুর আঘাত না, এখন আঘাতটা মনে হয় আমাদেরকেই করা হচ্ছে। এর আগেও কয়েক দফায় পিলারের সাথে ফেরির ধাক্কার খবর বেশ আলোচনা সমালোচনা সৃষ্টি করে। এক পর্যায়ে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর থাকবে কি না তা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার বিকেলে কৃষক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভা ও খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। আলোচনা সভায় দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, আওয়ামী লীগের অনেক সহযোগী সংগঠন শৃঙ্খলাবদ্ধ নয়। লাশ সেখানে তার কবর আছে, এই কবর থাকবে কি থাকবে না এ নিয়ে সরকারের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ভিতরে কিছু নেই, কে বহন করলো কফিন, সেটাই কি প্রমাণ যে সেখানে তার লাভ ছিল? আওয়ামী লীগের প্রত্যেকটি থানা, ইউনিট, ওয়ার্ড পর্যায়ে যদি শক্তিশালী সংগঠন আমাদের থাকতো, তাহলে কিন্তু তারা রাজনীতি করতে পারত না। শোকের মাসের শেষ দিনে মানিকগঞ্জে ১৫০০ অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ৩০০০ মানুষকে সহায়তা দেওয়ার কর্মসূচি শেষ হলো মানিকগঞ্জে। করোনাকালে জীবন নিয়ে বিপাকে পড়া মানুষ সহায়তা পেয়ে ধন্যবাদ জানিয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের কর্তা ব্যক্তিদের। কাবুল খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকার আফতাবউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠ এটি। যারা এসেছেন তাদের কেউই সংসারের চাহিদা মেটাতে পারেন না। প্রান্তিক এই জনগোষ্ঠী অনেক সময় সরকারি সাহায্য থেকেও বঞ্চিত হন। শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সুবহান আনভিরের উদ্যোগে খাদ্য সহায়তা পেয়ে তাই উচ্ছ্বসিত এসব মানুষ। খাদ্যটা পেয়ে আমাদের জন্য অনেক উপকার হইলেও আমি কতদিন ভালোভাবে চলতে পারবো। এই কষ্টের মোকাবেলা করার জন্য যে ত্রাণ দিতেছে এটা খুব ভালো একটা কাজ। করোনায় দেশব্যাপী কর্মসংকটের সময়ে সামাজিক দায়বদ্ধতার এই নজির দুস্থদের সহায়তায় সবাইকে উদ্বুদ্ধ করবে বলে মন্তব্য স্থানীয় জনপ্রতিনিধিদের। মানিকগঞ্জবাসী সাংঘাতিকভাবে খুশি হয়েছে, আমরা খুশি হয়েছি। আমরা যদি তাদের কৃতজ্ঞতার সাথে স্বীকার না করি তাহলে আমাদের ভুল হয়ে যাবে। একজন মহিলা একজন পুরুষ যখন মাথায় করে নেয় বা কাহে করে নেয় তখন কিন্তু তাদের মনে অটোমেটিক বাইরে আসে, আল্লাহ তুমি বসুন্ধরারে ভালো রেখো। মঙ্গলবার দুপুরে ১৫০০ মানুষ এই উপহার পান। প্রধান অতিথি হিসেবে শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য গরিব মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক এবং শেখ রাসেল ক্রীড়া চক্র সম্মানিত চেয়ারম্যান সায়েম সুবহান আনভির সাহেব, উনি ব্যক্তিগতভাবে তার নিজস্ব টাকা দিয়ে নিজস্ব উদ্যোগেই এই ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সারা দেশে চালিয়েছেন। তার অংশবিশেষ আজকে আমরা সহায়তা সবাইকে দিয়ে আমাদের কার্যক্রম এই মাসে শেষ করছি। এর আগে রোববার ও সোমবার মানিকগঞ্জ শহর ও হরিরামপুর উপজেলায় ৪৫০০ মানুষকে খাদ্য সহায়তা দেয় শেখ রাসেল ক্রীড়া চক্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগামী বৃহস্পতিবার ভারত থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ দেশে আনা হবে। এজন্য প্রস্তুতি শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG025 ফ্লাইটটি ঢাকা থেকে কাতারের উদ্দেশ্যে রওনা হয়ে স্থানীয় সময় 5:40 দোহায় পৌঁছাবে। একই দিন BG026 ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা 7:15 ভারতের নাগপুরের উদ্দেশ্যে রওনা হয়ে রাত 11:30 পৌঁছাবে। সেখান থেকে মধ্যরাতে ক্যাপ্টেন নওশাদের মরদেহ নিয়ে সকাল 8:35 ফ্লাইটটি দেশে ফেরার কথা রয়েছে। ক্যাপ্টেন নওশাদের 2 বোনও এ সময় যাত্রী হিসেবে ফ্লাইটে থাকবেন। রাজধানীর সেগুনবাগিচা বটতলা এলাকায় একটি প্রাইভেট কার থেকে 2 ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের নাম সিয়াম ও রাকিব। তারা বাচ্চু মোটরসের কর্মচারী। মঙ্গলবার সকালে স্থানীয়দের খবরে নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সামনে পার্ক করা গাড়ি থেকে ওই 2 জনের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। প্রাথমিক সুরতাহাল শেষে উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তাদের সাথে কাজ করা অন্য মিস্ত্রিরা বলেন, রাতে কাজ শেষ করে সবাই চলে গেলেও রাকিব ও সিয়াম গাড়িতেই থেকে যান। সকালে অন্যরা গাড়ির ভেতরে খুঁজলে তাদেরকে অচেতন অবস্থায় পাওয়া যায়। থানায় সাধারণ ডায়েরি করতে গিয়ে ধর্ষণের শিকার হলেন এক নারী। এমনই অভিযোগ উঠেছে রাজধানীর শেরেবাংলা নগর থানার উপ পুলিশ পরিদর্শকের খায়রুল আলমের বিরুদ্ধে। পুলিশ বলছে এর মধ্যে এসআই খায়রুলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সত্যতা মিললে প্রচলিত আইনের পাশাপাশি তার বিরুদ্ধে নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা। নাইমাল জিকর প্রতিবেদন। প্রায় 1 মাস আগে শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ নিয়ে যান এই নারী। তিনি বলেন, সাধারণ ডায়েরি না নিয়ে ব্যক্তিগতভাবে বিষয়টি দেখার আশ্বাস দেন শেরেবাংলা নগর থানার সাব ইন্সপেক্টর খায়রুল আলম। ভুক্তভোগীর সমস্যাটি পারিবারিকভাবে সমাধান হলেও ওই পুলিশ সদস্য তার সাথে যোগাযোগ করতে থাকে। পুলিশ অফিসার খায়রুল বারবার কল দেয় নাম্বার বন্ধ করতে বাধ্য হন ভুক্তভোগী নারী, কিন্তু তাতেও রেহাই পাননি তিনি। নতুন নাম্বার জোগাড় করে সোমবার সকালে রাস্তা থেকে তুলে নিয়ে যান গুলশানের একটি আবাসিক হোটেলে। সেখানে তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ এই নারীর। উনি নিজে হ্যান্ডেল করতে গেছে, কিন্তু এটা ফ্যামিলিগতভাবে হ্যান্ডেল হয়ে গেছে। তারপরেও উনি আমাকে ফোন দিতেই আছে। ওনাকে ফোন আমি 100 বার মানা করি যে আমার ফোনে দিয়েন না। উনি ফোন দিয়ে বলে যে ওনার সাথে দেখা করতে। ওনার সাথে দেখা করি না, আমার 2টা নাম্বার চেঞ্জ করে ফেলাই, নতুন একটা সিম নেই। নতুন সিম নেওয়ার পর উনি নাম্বারটা কিভাবে যেন পেয়ে যায়। আমার অফিসের সামনে প্রতিদিন আসে। উনি আমাকে ধর্ষণ করেছেন এবং কি আমার গায়ে হাত তুলেছেন এবং কি উনি অস্বীকার করেছেন। অস্বীকার পরে উনি রাজি হয়েছেন যে উনি করেছে। এই ঘটনায় গুলশান থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে
সাব ইন্সপেক্টর খায়রুল আলম। অপরাধ প্রমাণিত হলে আইনি ব্যবস্থার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। অভিযোগ আসার পরে যেটি হয়েছে, গুলশান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মামলা রুজুর প্রেক্ষিতে আসামিকে গ্রেফতার করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং রিমান্ডও চাওয়া হয়েছে। প্রথমত এটি ফৌজদারি আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটি তো হচ্ছে, একসাথে বিভাগীয় ব্যবস্থা সেটা বিভাগের পক্ষ থেকে নেওয়া হবে আলাদা করে। এরই মধ্যে গুলশান থানা পুলিশ অভিযুক্ত পুলিশ সদস্য খায়রুল আলমকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড চাইলে তা নামঞ্জুর করেন মুখ্য মহানগর হাকিম মাহমুদ আক্তারের আদালত। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। অনলাইন বিক্রির প্ল্যাটফর্ম আলিশা মার্ট থেকে ভ্যাট ফাঁকির 52 লাখ টাকা আদায় করেছেন ভ্যাট গোয়েন্দারা। রাজধানীর বনানীতে আলিশা মার্টের অফিসে অভিযান চালিয়ে ভ্যাট ফাঁকির তথ্য উদ্ঘাটন করেন তারা। অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানটি অনলাইনে অর্ডার নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য বিক্রি করলেও তার প্রাপ্ত কমিশনের উপর আরোপিত ভ্যাট ঠিকভাবে জমা করছে না। প্রতিষ্ঠানটির ম্যানেজারের সামনেই বিভিন্ন হিসাব বিবরণী তল্লাশি করে ভ্যাট ফাঁকির সত্যতা পায় গোয়েন্দারা। এবার খেলার খবর। 5 ম্যাচ টি20 সিরিজের প্রথমটিতে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলায় খেলা শুরু বিকেল 4টায়। যদিও ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে এখন উইকেট। অস্ট্রেলিয়ার মতোই কি নিউজিল্যান্ডের বিপক্ষেও তৈরি করা হচ্ছে স্লো উইকেট, নাকি থাকছে অন্য কোনো সারপ্রাইজ? বিষয়টি নিয়ে নিজেদের ভাবনা লক্ষ্যের কথা জানিয়েছেন দুই দলের অধিনায়ক। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। আগে যা হয়নি তাকেই বাস্তবে রূপ দিতে প্রতীক্ষার শেষ প্রহরে বাংলাদেশ। ক্রিকেটের শর্টার ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের খোঁজে টিম টাইগার। গেল সিরিজ থেকে আলোচনার কেন্দ্রে মিরপুরের উইকেট। যে স্লো উইকেটে অজি দুর্গ হয়েছে চূর্ণ বিচূর্ণ, তাতেই কি আঁকা হচ্ছে কিউই বধের ছক? উইকেট নিয়ে ভাবনাটা ম্যাচের আগে জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। উইকেট প্রেডিক্ট করা আমার মনে হয় একটু টাফ মিরপুরে এনি টাইম। আমার মনে হয় যে পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে যাওয়াটা বেটার, যে আমরা ভালো উইকেট এক্সপেক্ট করে ইনশাল্লাহ ম্যাচে যাব। ইট উইল বি এ গুড উইকেট এবং ইনশাল্লাহ আমাদের যে ব্যাটিং স্ট্রেংথ আছে, যদি আমরা ঠিকঠাক মতো ব্যাটিং করতে পারি ইনশাল্লাহ উইল গেট এ গুড। অজি সিরিজে বাংলাদেশের সবচেয়ে দুর্বল জায়গা মনে হয়েছে ওপেনিংকে, যেখানে নাইম শেখ মোটামুটি রান পেলেও একদমই সুবিধা করতে পারেননি সৌম্য। যদিও রিয়াদ ওপেনিং নিয়ে অত চিন্তা করতে নারাজ। Leighton is also outstanding opener. Shomo has been in very good form in this year. Naim has been one of the top ranked batsmen in the T20 format in our side. এবং শেখ মেহেদিও একটা ভালো অপশন। এখন আমাদের জাস্ট মেক শিওর করতে হবে যেই অপরচুনিটি পাই সে যেন টিমের জন্য কন্ট্রিবিউট করে। এদিকে অস্ট্রেলিয়াকে দেখে প্রস্তুতি বেশ ভালো মতোই সেরে নিয়েছে নিউজিল্যান্ড। যদিও প্র্যাকটিস আর ম্যাচ খেলা যে আলাদা জিনিস তা ভালোই জানা আছে কিউই অধিনায়ক টম লাথামের। মাসখানেক আগে অস্ট্রেলিয়া যে এরকম উইকেট পেয়েছে, আমরা সেরকম উইকেটের জন্য অনেকটা প্রস্তুত। দেশে মাউন্ট মঙ্গানুই ও লিঙ্কনে খুব ভালো ক্যাম্প করে এসেছি আমরা। এখানেও 5 দিনে খুব ভালো অনুশীলন হয়েছে। চেষ্টা করেছি এখানকার আবহাওয়া ও উইকেটের সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নিতে। ম্যাচের আগে নানা বিষয়ে হতে পারে বিশ্লেষণ, তবে অনিশ্চয়তার খেলায় শেষ কথা বলে কিছুই নেই। অপেক্ষা কেবল 2 ইনিংস মিলে মোট 40 ওভারের। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। আর এই ছিল সন্ধ্যা সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।